শুনছেন অজানা সত্যের 147 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আগের দিন অর্থাৎ শনিবার রাত 10টায় আমি কোনো এপিসোড আনতে পারিনি, কারণ যেহেতু শিবরাত্রি ছিল সেই কারণে বাড়ির সামনে মাইক লাগানো হয়েছিল এবং খুব জোরে জোরে গান বাজানো হয়েছিল, যার কারণে আমি 3 থেকে 4 বার রেকর্ড করেছি। রেকর্ড করার পরে অনেকবার নয়েজ ক্যান্সেল করার চেষ্টা করেছি, তবে কোনো রকমের নয়েজ আমি ক্যান্সেল করতে পারিনি, যার কারণে কোনো রকম এপিসোড আমি রেকর্ড করে উঠতে পারিনি। তাই শনিবারের এপিসোডটা আজ আমি রবিবারে দিচ্ছি। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। আজকের যে প্রথম ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা খুবই ইউনিক একটি ঘটনা, আমাদের অজানা সত্যে প্রথমবার শোনানো হচ্ছে। প্রথম যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি লুকোচুরি খেলতে গিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা, খুবই জাম্পস্কেয়ার এবং খুবই ক্রিপি একটি ঘটনা, যেটা শুনবার পর আপনারা ভয় পেতে চলেছেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বিষয়ে আমি কোনো রকম ব্যাখ্যা দিতে পারবো না, কারণ সামান্য কিছু বললেই হয়তো পুরোটাই একটা স্পয়লার হয়ে যাবে, তো সেটা আমি চাইবো না। আজকের এই দুটো ঘটনা দিয়েই আমাদের এপিসোডটিকে তৈরি করা হয়েছে। আজকের দুটো ঘটনায় বেশ জমজমাট, তাই এপিসোডটিকে শেষ অবধি শুনতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখে দিয়েছি, অবশ্যই গিয়ে ফলো করবেন। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন বিতান দত্ত। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি বিতান দত্ত। আমি বর্ধমান থেকে বলছি। আমি অজানা সত্যের একজন পুরনো শ্রোতা। আজ একটা ঘটনা তোমাকে বলবো, যেটা আমার মাসিমণির বোনের সঙ্গে ঘটেছে। খুবই অদ্ভুত এবং গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। তাই বেশি কথা না বাড়িয়ে মাসিমণির ভাষ্যমতে আমি ঘটনাটা তোমাকে লিখছি। অনেক বছর আগের কথা। আমার মাসিমণির বাড়ি ছিল আরামবাগে। সেখানে মাসি তার বাবা মা এবং তার ছোট বোনকে নিয়ে থাকত। সেখানে আমার মাসির অনেক বন্ধু বান্ধব ছিল, তবে আমার মাসির যে বোন ছিল তার বাড়ির কাছাকাছি কোনো সমবয়সী বন্ধুবান্ধব না থাকার কারণে মাসিদের সঙ্গেই সেই ছোট্ট বোনটা ঘোরাঘুরি করত এবং খেলাধুলা করত। মাসি বেশি বয়স পর্যন্ত পড়াশুনো করেনি। কয়েক বছর পড়াশুনো করবার পর কিছু একটা কাজ করতেন, আর বোনকে নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতেন। একদিন মাসি এবং তার বোন বন্ধুদেরকে নিয়ে লুকোচুরি খেলছিল। তখন ওই বিকেল 5:30 মতো বাজে। এখানে একটা কথা বলে রাখি, তখন ছিল শীতকাল, যার কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত। তো লুকোচুরি খেলবার সময় আমার মাসি চোর হয়েছিলেন এবং বাকি সবাই লুকিয়ে পড়েছিল। বাকিদের মধ্যে বোনও লুকিয়েছিল। বোন যেখানে লুকিয়েছিল সেখানকার বর্ণনা দিই। বোন লুকিয়েছিল একটি পুকুরের কাছে। স্পষ্টভাবে যদি বলি, পুকুরের পাশে একটা শ্যাওড়া গাছ ছিল। তার ঠিক নিচের দিকে ঢাল দিয়ে নামলে একটা শেডের মতো থাকে, যেইখানে লোকালে কেউ সহজে খুঁজে পাবে না। মাসির বোনের সেই জায়গাটা অনেক আগে থেকেই দেখা ছিল, যার কারণে সে ওই জায়গাটায় লুকিয়ে পড়ে। আগেই বললাম অনেক আগের ঘটনা। তখন লাইটের ব্যবস্থা উন্নত হয়নি। সন্ধ্যা হয়ে যাওয়া মানেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর যেহেতু শীতকাল তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। সেই বাচ্চা মেয়েটা পুকুরের দিকে তাকিয়ে সেই শেডের তলায় লুকিয়ে রয়েছে। এমন সময় বোনের মনে হলো
তার পাশ দিয়ে কেমন যেন একটা বাতাস খেলে গেল। বোনের একটু ভয় ভয় হতে শুরু হলো। এমন সময় সে নিজের দিদির শব্দ শুনতে পেল। মনে হলো দিদি যেন এই জায়গাটায় এসছে। তবে কিছুক্ষণ বাদেই মনে হলো তার দিদি সেখান থেকে চলে গেল। এমন সময় বোন যখন আবার সামনের পুকুরের দিকে তাকালো, সে দেখতে পেল পুকুরের ঠিক মাঝ বরাবর এক মহিলা, যার মাথায় 1 হাত ঘোমটা, ঠিক পুকুরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এবং বোনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। বোন এই দৃশ্য দেখে পুরো জমে গেছে, সে নড়তে পারছে না। এমন সময় বোন চোখ সরিয়ে নেয়। আবার যখন সে ঘুরে তাকায়, সে দেখে পুকুরে কেউ নেই। তার শিরদাঁড়া দিয়ে একটা শীতল বাতাস বয়ে যায়। সে উঠে যে পালাতে যাবে, এমন সময় সেই জায়গা থেকে বেরোনোর পর হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পায় পেছন থেকে। এই শব্দ শুনে যখন সে পেছনের দিকে তাকায়, সে যেই দৃশ্যটা দেখতে পায় সেটা দেখে সে অজ্ঞান হওয়ার মতো অবস্থায় চলে যায়। সে দেখে সে যেখানে বসেছিল সেই জায়গায় উল্টো দিকে মুখ ঘুরিয়ে সেই সাদা শাড়ি এবং 1 হাত ঘোমটা দেওয়া মহিলাটা উল্টো হয়ে বসে রয়েছে। অপরদিকে মাসির বাড়ির সবাই বোনকে খুঁজতে বেরিয়েছে, কারণ সবাইকে মাসি খুঁজে নিয়েছে, তবে বোনকে খুঁজে পাচ্ছে না। এমনকি এত রাত হয়ে গেছে, বোন বেরোচ্ছেও না। এইদিকে বোন সেখানে রীতিমতো জমে গেছে। বোন হঠাৎ জিজ্ঞেস করে, কে তুমি? এমন সময় সেই মহিলা নিজের কান্না থামিয়ে বোনের দিকে তাকায় এবং বোন যেটা দেখে সেটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বোন দেখে মহিলাটার চোখে কোনো মনি নেই এবং তার চোখ দিয়ে রক্ত গলগলিয়ে বেরোচ্ছে এবং সেই মহিলার মুখে রয়েছে এক পৈশাচিক হাসি। বোন সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং ঢাল বরাবর গড়িয়ে গড়িয়ে নিচে চলে যায়। এইদিকে তার বাড়ির সবাই যখন খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে আসে, মাসি নিজের বোনের দেহ পুকুর পাড়ে দেখতে পায়। সেখান থেকে বোনের দেহ উদ্ধার করা হয় এবং বোনকে বাড়িতে নিয়ে আসা হয়। সকাল 9টার সময় বোনের জ্ঞান ফেরে। বোন ভয়তে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে এবং তারপর সমস্ত ঘটনা খুলে বলে। এরপর বোনকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ওঝা বলে, অনেক বছর আগে একজন লোক তার স্ত্রীকে খুন করে সেই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। হয়তো সেই স্ত্রীর আত্মাই বোনকে দেখা দিয়েছে এবং মেয়েটার শরীর দখল করতে চেয়েছিল। তবে সঠিক সময় বোনকে ওঝার কাছে নিয়ে আসা হয়েছে, কারণ তখনও সেই আত্মা বোনের ওপর পুরোপুরি ভর করতে পারেনি। তবে একটা কথা শুনে সবার গায়ের পশম দাঁড়িয়ে যায়। বোন যতক্ষণ অজ্ঞান ছিল ততক্ষণ নাকি সেই স্ত্রীর আত্মা বোনের আশেপাশেই ঘুরছিল। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই সবাইকে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার গলায় ঘটনাটা শোনবার জন্য। খুবই অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম বিতান দত্তের কাছ থেকে। এরকম লুকোচুরি নিয়ে ঘটনা আমাদের অজানা সত্যে প্রথমবার শোনানো হলো। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। তোমরাও যদি চাও তোমাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য তোমরা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারো। অজানা সত্য 15@gmail.com এই মেল আইডিতে তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো
এবং মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। আর এখন তো আমার ইনস্টাগ্রামও ওপেন হয়ে গেছে, তো তোমরা ইনস্টাগ্রামের লিঙ্কে ক্লিক করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানেও মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো। তোমরা ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে ঘটনা পাঠানোর সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবে। তো এবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। ঘটনাটা যিনি লিখেছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে খুবই অসাধারণ একটি ঘটনা লিখেছেন। তো সেই ঘটনাটাই আমি পড়ে শোনাচ্ছি। গল্পটা যেই আপু লিখেছিল আমি তার ভাষাতেই বলছি। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে ৩৫ থেকে ৪০ কিমি দূরে আমার কলেজ, তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে ১ কিমি দূরে একটা ৩ তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুব সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূরেই চৌরাস্তা। আমি আর নীলিমা দুজন থাকি এই রুমটায়। সেও আমার সাথেই পড়ে আর এখানে নতুন। দুজনে মিলে খুব সুন্দর করে রুমটাকে সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পেছনে আমাদের বিছানা, আর তারপর বিছানার সঙ্গে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তর দিকে দুটো জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে দুটো বড় নারকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। ৬ মাস খুব ভালোভাবে কেটে গেল। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কিরে নীলু, বাসায় যাবি? আকাশের অবস্থা তো অতটা ভালো নয়। সে আমাকে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। আমি প্রশ্ন করলাম যে কোনো কিছু হয়েছে নাকি? সে বলে যে না না, তেমন কিছু না, এমনি যেতে বলল। আমি তাকে বললাম, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছোস, যে কোনো সময় ঝড় আসতে পারে। এরপর আরও কথা হলো এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে যেন আমার চোখ জানালায় গেল। আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছে একটা ঈগল বসে আছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি জানলা দুটো বন্ধ করে দিলাম। যখন জানলা বন্ধ করতে যাই তখন একটা গরম নিঃশ্বাস আমার ওপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় আমার কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে। আমি পড়ার টেবিলে পড়তে বসলাম। বাংলা বইটা বের করেছি। এমন সময় কারেন্টটা চলে গেল, আর তখনই শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই বৃষ্টি ঝড় রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনো গাছে বসে আছে। একটা অশরীরীর ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। সাথে সাথে আমি জানলাটা বন্ধ করে দিই। আমি ভয় ভয় মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে মিতু মিতু করে কে যেন ডাকলো। আমি দরজা খুলতেই দেখি নীলিমা। আমি বললাম, নীলু, ভালোই হয়েছে তুই এসে গেছিস, তবে এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? সে আমাকে বলে সে নাকি রাস্তায় কোনো গাড়ি পায়নি,
এমন সময় নীলু আমাকে বলে ওঠে, আমার না খুব খিদে পেয়েছে। আমি তখন তাকে বলি, ঠিক আছে, তুই জামা কাপড় ছাড়, আমি কিছু একটা আনছি। আমার কেন জানি আজ খেতে ইচ্ছে করল না। এরপর নীলু জামা কাপড় ছেড়ে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়াশোনায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটল। ওইদিকে কুকুরটাও কাদা বন্ধ করেছে। এমন সময় আবারও সেই দরজায় ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলু দাঁড়িয়ে আছে। সে আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে এসেছে। আমি ভয় পেয়ে গেলাম আর ওকে ভয় ভয় বললাম, তুই? আমি পেছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমার খাবার আমার টেবিলেই। সে আমাকে বলল, হ্যাঁ রে, আজ যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। আমি তখন ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আমার পরক্ষণেই মনে হলো এটা আমার হ্যালোসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল হওয়ার তো কথা নয়। আমার তো স্পষ্ট মনে আছে নীলু তো কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় নীলিমা বলে উঠল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথা যেন কিছুতেই কাজ করছে না। ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজা ধাক্কানো শুরু। আমি দরজা খুললাম আর দেখলাম পাশের রুমের পিঙ্কিদি খুবই ভয়ার্থ আর কান্নার স্বরে আমাকে বলল, মিতু, নীলু আর নেই রে। চৌরাস্তায় যাওয়ার সময় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে সে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতেই দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। আমি না, আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পিঙ্কিদি আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পেছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীর রক্তমাখা। মাথাটা কেমন যেন বিকৃতি রূপ ধারণ করেছে। বিছানায় সুখাসনে বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে আমি ভয়ে মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরের সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি। হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছে। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে। গিয়ে দেখলাম লোকজন গোল হয়ে নীলুর লাশ দেখছে। আমি গিয়ে দেখি নীলু নিথর হয়ে রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেতলে গেছে, যেটা আমি রুমেই দেখতে পেয়েছি। এমন সময় আমার চোখ গেল সেই নারকেল গাছটার দিকে। আমি দেখলাম নীলু সেই গাছে বসে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো। আমি দেখে ভয় কাঁপতে শুরু করি। আমাকে কাঁপতে দেখে পিঙ্কিদি আমাকে জিজ্ঞেস করে যে, তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছের দিকে দেখাই, আর ওরা কিছুই দেখতে পায় না। তবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। এরপরে আমার কিছু মনে নেই। কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে এলো। পরে দিনের বেলা চোখ খুলে পিঙ্কিদির বিছানায় আমি নিজেকে আবিষ্কার করি। আমার পরিবারের সবাই আছে আর মেসের সবাই আছে। আমি সবাইকে ঘটনাটা খুলে বলি। এরপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেস ছেড়ে দিয়ে কলেজ হোস্টেলে উঠি। দাদা, এটাই ছিল ঘটনা। ঘটনাটা যেমনটা শুনলাম তেমনটাই তোমাকে লিখেছি। আশা করছি তোমার ভালো লাগবে। কি অদ্ভুত, তাই না? মানুষটা মারা যাওয়ার পর যে গাছে ঈগলটা বসেছিল সেই গাছেই তাকে আবার দেখা গেল। এমনকি মিতুর সঙ্গে অবিশ্বাস্য
ঘটনাটা ঘটে গেল যার কোনো রকম ব্যাখ্যা নেই। ঘটনাটা আমাকে ভয় পাইয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলে যাচ্ছে আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছে গঙ্গা পাল, রিজু পাত্র, রকস্টার জিতু, কমেন্ট করেছেন অনি স্টেবল, কমেন্ট করেছেন নন্দিনী দে, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, কমেন্ট করেছেন মৌ অ্যান্ড মিঠি ভ্লগস, কমেন্ট করেছেন ড্রিম অফ ওম, কমেন্ট করেছেন শুভ্রনীল পাল, লাভলি বাবলি, কমেন্ট করেছেন সৌরভ ওঝা, কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি, বিশ্বজিৎ দাস, স্বপ্না বজাল, রিঙ্কু চৌধুরী, কমেন্ট করেছেন প্রিন্স সন্দীপন, রাজিয়া সুলতানা রথি, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন সব্যসাচী চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন ওয়াইটি কিং, তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন একে একে, কৃষ্ণা দাস, মঞ্জু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটিকে শেষ অবধি শোনবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয়েছে। দেখা হবে আবার 148 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।